আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দেশে বিদেশে কাছে দূরে প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক সালাম। তো আজকে একটা বিষয়ে আপনাদের সাথে আলোকপাত করার জন্য আমি এই ভিডিও ক্লিপটি বানিয়েছি। এখানে আপনারা ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন আসলে আপনার বর্তমান সময়ে যে দুই পরাশক্তি মিডল ইস্টের ইরান, ইসরায়েল এবং তাদের প্রক্সি এবং তাদের মিত্র এবং অক্ষ শক্তির যে খেলা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা কেন হলো এবং এর মূলেই সবচাইতে যে বিপজ্জনক জিনিসটি যা পশ্চিমাদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেলেছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমার ভিডিও। ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আপনারা সাথে থাকুন। যুদ্ধের মাধ্যমে সর্বপ্রথম পারস্য সাম্রাজ্যটি মুসলমানদের পতনত চলে আসে এবং পরবর্তী পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলেই মূলত যে পারস্য, ইরাক, ইরান এবং মধ্য এশিয়ায় বিভিন্ন দেশ জয়লাভ করা সম্ভব হয়েছিল এবং যার ফলশ্রুতিতে আজকের যে ইরান আমরা দেখতে পাচ্ছি, যা একসময় পারসিক ছিল এবং তারা জরথুস্ট ধর্মাবলম্বী ছিল এবং তারা তারা অগ্নিপূজারী ছিল। তো এবং তাদের একটি ইতিহাস রয়েছে। তাদের সভ্যতার হচ্ছে প্রাচীনতম একটি সভ্যতা এবং পৃথিবীর অন্যান্য সাম্রাজ্যের মতোই পারসিকরা একটি গর্ব করা একটা জাতির মতো জাতি, কারণ তারা পুরা পৃথিবীকে লিড দিয়েছে যে কয়েকটা সাম্রাজ্য, তার মধ্যে অন্যতম সাম্রাজ্য হচ্ছে এই পারসি সাম্রাজ্য। আর এই পারসি সাম্রাজ্য সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা জানি তারা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় বিজেন্টাইন এবং রোমানদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত ছিল এবং ইসলাম পরবর্তী আরবের যে অবস্থা ছিল, তখন আমরা জানি যে তারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে মতনৈক্য ছিল এবং যে মতনৈক্যের কারণে তারা ম্যাক্সিমাম সময় তারা যুদ্ধে লিপ্ত থাকতো এবং যার ফলশ্রুতিতে আরবদের মাঝে ইসলামী বিপ্লবের মাধ্যমে তারা পরবর্তী পর্যায়ে ডিফিট করতে পেরেছিল এই পারসিক জাতিকে এবং পারস্য পরবর্তী পর্যায়ে ইসলামাইজেশন হওয়ার মধ্য দিয়ে তারা একটি পূর্ণাঙ্গ সত্তা হিসেবে আবির্ভূত হয়েছিল আরব ভূখণ্ডে। সাসানিদদের গর্বের অন্যতম আরেকটা বিষয় ছিল তারা সবসময় চিন্তা ভাবনা করত যে জেরুজালেম কেন্দ্রিক যে রাজনৈতিক উত্থান, এটা যার হাতেই ক্ষমতায় থাকবে সেই পরবর্তীতে বিশ্ব রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেরেছি সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আপনার ব্যাবিলনীয় সাম্রাজ্য বলেন, তারপর রোমান সাম্রাজ্য বলেন, বিজেন্টাইনদের সাথে বলেন, সব সময় এই পারসিকরা একটা না একটা যুদ্ধ লেগেই থাকতো জেরুজালেম কেন্দ্রিক এবং দীর্ঘ সময় আমরা জানি এই জেরুজালেম, বর্তমান বাইতুল মাকদিস, ফিলিস্তিনটা পারস্যদের অধীনে ছিল এবং তারাই সবচেয়ে বেশি এই অঞ্চলটাকে শাসন করেছে। তো আজকে ইরান ইসরায়েল যুদ্ধর মধ্য দিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে পারসিকদের যে পূর্ব থেকেই এই অঞ্চল শাসনের যে একটা আকাঙ্ক্ষা এবং তাদের যে অধিকার এবং তারা যেটা করে আসছে, তার উপর যে তাদের একটা আত্মিক চাপ, শারীরিক চাপ, মানসিক চাপ আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যেটা তাদের রক্তে মিশ্রিত, কারণ তারা সাসানিদ এবং তারা পারসি এবং তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে এই অঞ্চলে এই ভূখণ্ড শাসন করার ভৌগোলিকভাবে ইরান পারস্য উপসাগরীয় দেশ হওয়ার কারণে সাধারণত বাবেল মানদ্বীপ এবং হরমুজ প্রণালীর একটি গুরুত্বপূর্ণ জায়গায় ইরানের অবস্থা হওয়ার কারণে আমরা জানি ইরানের ভূ-রাজনৈতিক গুরুত্ব সেই প্রাচীন আমল থেকে ছিল। পারস্য উপসাগরীয় দেশ হওয়ার কারণে পার্শ্ববর্তী দেশ গালফ দেশগুলোর সাথে সবসময় যে ভালো সম্পর্ক ছিল ইরানের তা না। মূলত সম্পর্কটা আরো খারাপ হয় যখন ইরান একটি ইসলামিক রিপাবলিক ঘোষণা করার মধ্য দিয়ে ইরানের সাথে পশ্চিমা এবং গালফ যারা রাজবংশের দ্বারা পরিচালিত প্রত্যেকটা দেশের সাথে একটা সম্পর্কচ্ছেদের মতো ঘটনা ঘটে। আমরা জানি প্রাগৈতিহাসিক কাল থেকেই ইরান চেয়েছে যে সে তার সার্বভৌমত্ব রক্ষার জন্য যা দরকার তাই করবে। তো এই সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে তারা সর্বপ্রথম তাদের রিপাবলিক ঘটার পরে তারা ইরাকের সাথে একটা যুদ্ধ সংঘটিত হয়। ইরাকে তখন সাদ্দাম হোসেন ক্ষমতায় ছিলেন। তো সাদ্দামের সাথে যুদ্ধ ঘটনা সংঘটিত হওয়ার মধ্য দিয়ে ইরাকের সাথে ইরানের একটা কনফ্লিক্ট তৈরি হয়, যেখানে শিয়া এবং সুন্নি গেম খেলে পশ্চিমারা পশ্চিমারা সুন্নিদের কাছে খুবই কাছাকাছি আসতে পেরেছিল।
আর অন্যদিকে ইরানকে তারা প্যাট্রোনাইজ করতো যে না, তারা যুদ্ধ করুক, এবং মিডল ইস্টে যে সুন্নিদের এগেনস্টে একটা ফোর্স দাঁড় করাতে সক্ষম হয়েছিল পশ্চিমারা, যেটা তাদেরকে সুন্নিদেরকে ভীত সন্ত্রস্ত করার মধ্য দিয়ে তারা গালফ থেকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদগুলো লুটে নিয়েছে ওই ওই টার্মে, এবং তাদেরকে বেসিক্যালি শিয়াদেরকে এক্সপান্ডিংটা থামানোর জন্য তারা সুন্নিদেরকে অস্ত্র সহায়তা দিয়েছে, এবং আর্থিক সহায়তার মাঝখানে দিয়ে তারা দুইটা কনফ্লিক্টকে আরো উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যার মধ্য দিয়ে তারা চেয়েছিল একদিক দিয়ে শিয়াদেরকে খতম করা, মানে পারস্যিক সাম্রাজ্যকে খতম করা, ইরানের উত্থানকে ঠেকানো, অন্যদিকে সুন্নিকে ডমিনেট করে মধ্যপ্রাচ্যে ইউএস এর একটা একক আধিপত্য বজায় রাখা। তো এই একক আধিপত্য বজায় রাখতে গিয়ে গালফ এর আশেপাশে একটা দেশও ইরানের সাথে পেরে উঠতে পারেনি। তা পেরে উঠতে না পারার কারণে এই ক্ষেত্রে তাদের নিজস্ব দক্ষতার ব্যর্থতা রয়েছে, এবং সুন্নি রাষ্ট্র প্রধানগুলোর প্রত্যেকের স্ব জাতীয়তাবাদ এবং স্ব গোত্রপ্রীতির কারণে তারা কখনোই ইরানের সাথে পেরে উঠতে পারেনি, তাদের আদর্শিক মনোবলীর কারণে। কারণ আমরা জানি গালফ যে কান্ট্রিগুলো আছে, আরবের যে উপদ্বীপের যে দেশগুলো আছে, তারা প্রত্যেকটি স্বঘোষিত এক একজন কোনো না কোনো গোত্রের অধীনে পরিচালিত। আর অন্যদিকে ইরানের যে সাম্রাজ্যটা আছে, ইরানের যে রিপাবলিকটা, এটা মূলত শিয়াইজমের একটা আদর্শিক গ্রুপ, যার মাধ্যমে তারা এখানে একটা বিষয় তাদের আইডিওলজিক্যাল ভিউ হওয়ার কারণে এখানে যে নেতা আসুক তাদের নেতৃত্বের পরিবর্তন হতে পারে, কিন্তু আদর্শের কোনো পরিবর্তন ঘটে না। যার ফলশ্রুতিতে দেখা যায় যে ইরান প্রত্যেকটা কূটনৈতিক ভাবে, ডিপ্লোমেটিক ভাবে তারা এখানে সুন্নিদেরকে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে, এবং তারা এটা বুঝাতেও সক্ষম হয়েছে যে মূলত সুন্নিদের সাথে যুদ্ধ হচ্ছে না, এখানে যুদ্ধটা হচ্ছে মূলত ইউএস এর সাথে, ওয়েস্টার্নের সাথে মুসলিমদের। যে সিম্প্যাথিটা পরবর্তী তারা নেওয়ার মাধ্যমে আমরা জানি পরবর্তী পর্যায়ে 1979, 1982 এবং 1983 মাঝখানে তারা হুতি রিপাবলিক, হুতি গঠিত হয়। আপনার হামাস চলে চলে আসে ফিলিস্তিনে। অন্যদিকে আপনার আপনার হেজবুল্লাহর মতো একটা গেরিলা বাহিনী গঠিত হয়, যার প্রত্যেকটির নৈপথ্যে ছিল জাহানিস্ট মুভমেন্ট এবং পশ্চিমাদের রুখে দেওয়ার পিছনে ইরানের স্বঘোষিত একটা চ্যালেঞ্জ। আর যে চ্যালেঞ্জটাকে হাতে নেওয়ার মধ্য দিয়েই ইরান এখানে চেয়েছিল মিডল ইস্টে সাম্রাজ্যবাদী শক্তিকে হটিয়ে দিয়ে এক একটা একক শক্তিতে নিজেকে রূপান্তরিত করা, এবং যার মধ্য দিয়েই তারা চেয়েছিল যে সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করার মধ্য দিয়েই ইরানের তার সে হারানো গৌরব এবং হারানো ঐতিহ্য পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। এক্ষেত্রে তারা শিয়াইজমকে প্রমোট করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা জানি বর্তমান সময়ে যে সিরিয়াকে নিয়ে 2010-এর পরে যে আরব বসন্ত ঘটে, আমরা জানি আরব বসন্তের মধ্য দিয়ে সিরিয়াতে সর্বপ্রথম তিউনিসিয়াতে বেন আলীর পতন ঘটে, মিশরে হোসনি মোবারকের পতন ঘটে, এবং সিরিয়াতে একটা মেসাকার তৈরি হয়, এবং যে মেসাকারটার আমরা স্বঘোষিত অনেকে জানি যে এটা মূলত ছিল একটা গণঅভ্যুত্থান, যেখানে ডেমোক্রেসির জন্য মানুষ হয়েছে। আসলে মিথ্যা কথা। মূলত পশ্চিমারা চেয়েছিল যে কাতারের মধ্য দিয়ে সিরিয়ার ভিতর দিয়ে যেন একটা গ্যাস পাইপলাইন যায়, যে গ্যাস পাইপলাইনের প্রচন্ড বিরোধিতা করেছে সিরিয়া, এবং যার নৈপথ্যে ছিল ইরান। তো মূলত এইটা ছিল মূলত সিরিয়ার গৃহযুদ্ধ হওয়ার অন্যতম কারণ, যেখানটা সে পাইপলাইনটা টার্কির ভিতর দিয়ে যাওয়ার প্রবণতা ছিল, আর ইরান কখনোই চায়নি যে এখান দিয়ে যাক, আর এখান দিয়ে গেলে ইরানের আধিপত্য কমে যাবে, এবং ইরান এটা কখনোই চায়নি। আর দ্বিতীয় পর্যায়ে বর্তমান সময়ে ইরানের আর অন্যতম এই বর্তমানে হামাস ফিলিস্তিনের যে কনফ্লিক্টটা, এটারও অন্যতম একটা কারণ ছিল। আপনারা জানেন যে বেশ কয়েক বছর হলো ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে এই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার মধ্য দিয়ে সৌদি আরব এবং গালফ কান্ট্রিগুলো প্রায় কাছাকাছি চলে এসেছিল ইসরায়েলের কাছাকাছি। তো এটা কখনোই মেনে নেওয়ার মতো সম্ভব ছিল না সুন্নি রিবেলদের এবং সে আপনার ইরানের মিলিশিয়া বাহিনীদের। এই জন্যই মূলত তাদের অন্যতম একটা তাদের একটা, আপনি যদি আমি কিছু পত্রিকার কাটিং আপনাদেরকে এখানে সেন্ড করব, আপনারা দেখবেন, বুঝতে পারবেন যে 7ই অক্টোবরের ঘটনার ঠিক পূর্ব মুহূর্তে যে পুরা বিশ্বে যে একটা প্ল্যান নিয়ে এগেছিল পশ্চিমারা, সেটা 7ই অক্টোবরের হামলার মধ্য দিয়ে তারা এখানে নস্যাৎ করতে সম্পূর্ণভাবে পেরেছিল। তা না হলে আমরা জানি ভারত থেকে শুরু করে কাতার হয়ে সৌদি আরব দিয়ে এবং ইসরায়েল দিয়ে তাদের একটা গ্যাস পাইপলাইনের একটা রুটের প্ল্যান ছিল, যেমন সিল্ক রুট ছিল 5 আমলে, ঠিক সেই রকম, যেটা বুঝতে পেরেই এখানে ইরান
আপনার হামাসের দ্বারা এই অ্যাটাকটা করিয়ে এই বিষয়টা প্রত্যেকের নজর থেকে আলাদা করে দিয়েছে এবং সৌদির নেতৃত্বে দুবাই এবং মিশর, বাহরাইন, জর্দানের আমিররা যেখানে ইসরায়েলকে প্রকাশ্যভাবে স্বীকৃতি দিচ্ছিল, এটা হামাসের পক্ষে মেনে নেওয়া ছিল এবং সুন্নি এবং শিয়াদের পক্ষে এটা মেনে নেওয়া ছিল চরম লাঞ্ছনার। আর এই লাঞ্ছনার থেকেই মূলত এই হামাস এবং ইসরায়েলের যে কনফ্লিক্টটা তৈরি হওয়ার অন্যতম কারণটাও ছিল এটা, যেন এখান থেকে পৃথিবীর দৃষ্টি ঘোরানো সম্ভব হয় এবং ফিলিস্তিনে যে একটা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র দরকার, এই রাষ্ট্রের জন্য যে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে এটাও বোঝানোর দরকার ছিল এই ৭ই অক্টোবরের হামলার মধ্য দিয়ে, যেটা আমরা পরবর্তীতে বুঝতে পারি। আসলে যুদ্ধ বিষয়ক যে মন্ত্রী ছিল তাদের অন্যতম শ্রেষ্ঠ ব্রিগেডিয়ার কাসেম সুলেমানি, যার নেতৃত্বে মূলত তিনি মিডল ইস্টকে তিনি বিভিন্ন প্লাটুনে ভাগ করেছিলেন। তিনি হিজবুল্লাহকে দিয়ে নিয়ন্ত্রণ করাচ্ছিলেন লেবানন, অন্যদিকে হুতি রিবেলদের দিয়ে তিনি ইয়েমেনের বাবেল মানদ্বীপটা টোটালি এখানে একটা প্ল্যানিং ভাবে এগোচ্ছিল। অন্যদিকে ইসলামিক রেজিস্ট্যান্সের মাধ্যমে ইরাকে তার শিয়া মিলিশিয়ারা সে সেখানে একটা স্টেবল গভর্নমেন্টকে সে যেভাবে হোক অস্থির করার মতো প্রয়াস ছিল। অন্যদিকে সিরিয়াতে জানি তো আমরা, ইরান প্রায় প্রক্সি যুদ্ধে ঢুকে গেছে আমেরিকা এবং ওয়েস্টার্নদের বিরুদ্ধে রাশিয়ার সমর্থনের দ্বারা। তো এমত অবস্থায় কাসেম সুলেমানি যে যিনি এমন ব্যক্তি ছিল, তিনি মূলত এই খেলাটা পশ্চিমাদের সাথে খুব ভালোভাবে খেলতে পারছিলেন বলে কাসেম সুলেমানিকে আপনার ট্রাম্প প্রশাসন তাকে ড্রোন অ্যাটাক করে এয়ার স্ট্রাইক করে মারা যায়। তো ইরানের উপর এদিক দিয়ে অনেক খেপা ছিল পশ্চিমারা, আর তার ভিতরে অন্যতম খেপা ছিল তাই প্রত্যেকটা দেশেই ইরানের মিলিশিয়া বাহিনী গঠিত ছিল এবং যারা সরকারের ভিতরে আর একটা আধা সরকারি বাহিনীর মতো তারা এখানে চালাতো, যেটা আমরা ইয়েমেনে লক্ষ্য করি। হুতিরা দীর্ঘদিন ধরে হুতিদের বিরুদ্ধে সৌদি কোয়ালিশন সরকার অনেক যুদ্ধ করার পরেও হুতিদের দ্বারা তারা কিছুই করতে পারেনি। তো এটা ছিল মূলত তাদের গেম প্ল্যান, যেটা পশ্চিমারা চেয়েছিল যে এইভাবে হয়তো একদিন পার হবে, কিন্তু আঞ্চলিক শক্তি যখন বৃহৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তখন সমস্যাটা সৃষ্টি হয়ে যায়। সেটাই আজ বর্তমান ঘটেছে। সেটা হচ্ছে কি, ইরান তার অ্যান্টিসেপ্টিক ব্যালিস্টিক মিসাইলের দিকে উন্নত হয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অন্যতম, তারা ইসরায়েলের এগেনস্টে তারা হামলা করার মতো সাহস রাখে। খোদ ইসরায়েলের নিউজ পেপারে স্বীকৃতি করতে বাধ্য হয়েছে যে ইরানের নিউক্লিয়ার ওয়েপন এমন অবস্থা হয়েছে, ইউরেনিয়াম মজুদের হার এই পর্যায়ে যে তারা উইদিন 2 মান্থের ভিতরে তারা একটা পারমাণবিক একটা বোমা বানাতে তাদের সক্ষম হবে। এবং তারা এটাও মানে বাস্তব অর্থে তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরান ইন্টিগ্রেটেড S-30 যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেটা আপনারা জানেন 600 কিলোমিটার এবং 500 কিলোমিটার, অ্যারাউন্ড 300 কিলোমিটার এরিয়া ধরে, যেখানে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল ব্যবস্থা, যেটা আয়রন ডোমের সাথে উন্নত মানের, যেটা রাশিয়ার থেকে সিস্টেমটা 2019 সালে তারা পেয়েছে। এ বিষয়ে তারা যেখানে F-35, F-60 মতো বিমানগুলো যেখানে পর্যদস্ত হতে পারে, যেটা স্বয়ং ইসরায়েলের মন্ত্রী স্বীকার করতে বাধ্য হয়েছে। তো এমতো অবস্থায় ইসরায়েলের জন্য এটা ছিল প্রচন্ড হুমকি স্বরূপ, যার কারণে আমরা জানি ইরান হামলা করার পরেও তারা এই বিষয়ে হামলা করার মতো সাহস পায়নি। কিন্তু তারা এই হামলাগুলো পূর্ব থেকে চালিয়ে গিয়েছে। সিরিয়াতে কনসুলেটে হামলার মধ্য দিয়ে তার পূর্ণতা পেলেও তারা আগের থেকেই তারা চেষ্টা করতো ইরানের পারমাণবিক স্থাপনা এবং অন্যান্য স্থাপনাগুলোর উপর হামলা করার জন্য। তো এই দিক দিয়ে ইরান এখানকার সবচেয়ে বড় সুযোগটা নিয়েছে, সেটা হচ্ছে সে তার নৌ রুটগুলোকে তার রিবেল বাহিনী দ্বারা আচ্ছাদিত করেছে। এক্ষেত্রে সে যা করেছে তা হচ্ছে আপনার হুতিদের দ্বারা বাবেল মানদ্বীপ নিয়ন্ত্রণ করছে, হেজবুল্লাহকে দ্বারা ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ করাচ্ছে। অন্যদিকে আপনার এই আপনার আমরা জানি যে ইসলামিক রেজিস্ট্যান্সের দ্বারা তারা বিভিন্ন ধরনের ড্রোন অ্যাটাক গুলো করতেছে। তো মূলত এটা অজানা কিছুই নয়, যেটা ইরানের সাথে পুরো ওয়ার্ল্ডের একটা প্রক্সি যুদ্ধ সংঘটিত হচ্ছে। তো এই ক্ষেত্রে ইরানের যে ওয়েপন গুলো আছে, আমি যা শুধু কয়েক সেকেন্ডের জন্য ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। বাবার বাবার হচ্ছে রাশিয়ার S-40 চাইতে আপডেট এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা রাশিয়া থেকে S-40 নেওয়ার পরে ইরান তার এয়ার ডিফেন্স সিস্টেমকে আরো উন্নত করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি তার অ্যাটাকিং সিস্টেম।
ইরানের বিভিন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ক্ষেপণাস্ত্রগুলো 600 কিলোমিটার, 700 কিলোমিটার, 300, 500, একদম মারলে একদম সার্বিয়া পর্যন্ত যাবে, মিশর পর্যন্ত তার কাভারেজের এরিয়ার ভিতরে পড়ে। এবং অন্যদিকে আপনি যদি খেয়াল করবেন, রাশিয়া পর্যন্ত তাদের বিস্তৃতি, তাদের মিসাইলের, এবং তাদের বিভিন্ন স্বল্প পাল্লা এবং বড় পাল্লার মিসাইল রয়েছে, এবং এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেগুলো S-30 চাইতেও উন্নত এবং আপগ্রেড ভার্সন। এছাড়া তাদের ভান্ডারে রয়েছে প্রচুর পরিমাণে স্বল্প পাল্লার ড্রোন, দূরপাল্লার ড্রোন এবং কামিকাজের মতো মারাত্মক সব ড্রোনগুলো, যে ড্রোন দিয়ে তারা কুপঘাত করছে পশ্চিমা এবং ওয়েস্টার্নদের। এবং এ থেকে বোঝা যাচ্ছে যে ইরানের তাদের যে পারমাণবিক পাওয়ারের সাথে সাথে তারা আঞ্চলিক একটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যার কারণেই তারা চাচ্ছে না যে তাদের নৌ রুটটা ইসরায়েলের ভিতর দিয়ে যাক এবং সৌদির ভিতর দিয়ে যাক। তারা চাচ্ছে যে এটা অবশ্যই যেতে হবে কার ভিতর দিয়ে, এরা ইরাকের ভিতর দিয়ে অথবা ইরানের মাঝখান দিয়ে, এটা আজারবাইজান হয়ে, আজারবাইজান বলতেছি, এটা পরবর্তী পর্যায়ে এটা কাস্পিয়ান সাগর দিয়ে, এটা রাশিয়া হয়ে পরবর্তী পর্যায়ে ইউরোপে ঢুকবে। তার মানে কি, তারা যেটা যেটা হচ্ছে, এটা কাতারের যে গ্যাস লাইনটা তারা চাচ্ছে যে কাতার হয়ে, ইরান হয়ে, কাস্পিয়ান সাগর হয়ে পরবর্তীতে রাশিয়া দিয়ে যাবে। মূলত আজকের যে কনফ্লিক্ট, এটা অন্য কোনো আদর্শিক কনফ্লিক্ট না, মূলত বিজনেস। আর যে বিজনেসের কারণে আজকে এই যুদ্ধটা, পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র বলেন আর যেই তন্ত্রী মন্ত্রী বলেন, মূলত এই যুদ্ধটা পুঁজিবাদীদের একটা খেলা। আর এই পুঁজিবাদীদের এই খেলায় নেমে পড়েছে ইরান, এবং তার সাথে আছে রাশিয়া, চীন, এবং অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি আপনার আমেরিকা এবং ওয়েস্টার্ন ব্লক। তারা কখনোই চাবে না যে ইরানের একক আধিপত্য হোক এই অঞ্চলে। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও দেখার জন্য। আপনারা অন্ততপক্ষে হলেও একটু বুঝতে পারছেন যে আসলে এই যুদ্ধগুলো কেন হচ্ছে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।